রইদে আইলা গা জুড়াইতে, রইতে পাইলা রূপকুমারী, আর বসলো ডালে একটা কুটুম পাখি ঠায়। আচ্ছা, আমি রিসেন্টলি রোহিত মুভিটা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে মুভিটা। যে এত দারুণ একটা কন্টেন্ট এবং মেন্টাল হেলথের ফিল্ডে মেন্টাল হেলথকে আন্ডারস্ট্যান্ড করার জন্য এরকম একটা কন্টেন্ট নিশ্চয়ই আমার আসলে ইউটিলাইজ করা দরকার। এবং সেখান থেকেই আমার মনে হলো যে আমি একজন ব্যক্তি হিসেবে রোহিত মুভিটা যখন দেখেছি আমি কি এক্সপিরিয়েন্স করেছি, এবং একই সাথে আমি যেহেতু একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, তাহলে সেই জায়গা থেকেও আমি আসলে কি উপলব্ধি করলাম সেটা আমি রিফ্লেক্ট করার চেষ্টা করব এবং সেটাই সবার সাথে শেয়ার করব। এরা তো পান্না করলে তোর বউ বলে পাগল। সিনেমাটা শুরু হলো খুবই সুন্দর একটা দৃশ্য দিয়ে, আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। সাধু সে বিয়ে করেছে এবং তার নতুন বউ নিয়ে সে গরুর গাড়ি করে বাড়িতে যাচ্ছে। খুবই প্লিজেন্ট একটা গ্রামীণ দৃশ্য, মন ভালো করার মতো। কিন্তু দৃশ্যটা যদি একটু ফলো করা হয় কিছুক্ষণ পরেই আসলে আন্ডারস্ট্যান্ড করা যায় যে ওরা যাচ্ছে খুশি, দুইটা মানুষ নতুন জীবন শুরু করবে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে একদল শিশু বাচ্চা তারা ওই গরুর গাড়ির পিছনে দৌড়াচ্ছে এবং পাগলি পাগলি বলে বলছে। এবং একটা সময় দেখা গেল যে এই নতুন বউ আসলে এরা যে খোঁচাচ্ছে সেই খোঁচাটা আর নিতে পারছে না এবং সেও আসলে রেসপন্স করার জন্য নানান কথা বলছে, তারপরে মুখ দিয়ে থুথু ছিটাচ্ছে। তো তখন এসে আসলে ফিল করা যায় যে কি হচ্ছে, আসলে প্লিজেন্ট একটা বিয়ের ঘটনা কিন্তু বিয়ের ঘটনা নাই। তাহলে এখানে এডিশনাল আরও একটা কনটেক্সট আছে, আমি এখানে আসব। এই মুভিতে কিছু সময় গেলে আরও একটা দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সাধু ওনার যে চাচা, সেই চাচা বউ দেখতে এসছে এবং বউ দেখতে আসার পর বউ কিছু আচরণ করে যেটা দেখে তারা বলে যে আচ্ছা বউয়ের মাথায় তো সিট আছে। এবং তারপরে একটা সময় সাধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে মাথায় একটু সিট আছে কিন্তু আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তো আপনারা কি কখনো এই ধরনের সিচুয়েশন আপনার জীবনে খেয়াল করেছেন? আপনি যেই গ্রামে থাকেন বা শহরে যদি থাকেন, আমি দেখেছি, আমি ব্যক্তি জীবনেও দেখেছি এবং আমি একজন মেন্টাল হেলথ পেশাজীবী হিসেবেও এটা আসলে দেখেছি। যেটা হচ্ছে যখন কারো কোনো মানসিক কোনো একটা অবস্থা থাকে, সেটা যদি কোনো রোগ হয় তাহলে তো কথাই নেই, মানসিকভাবে একটু ভালো করছে না সেটা একটা অ্যাকসেপ্টেবল ব্যাপার। কিন্তু যদি বলা হয় যে তার কোনো একটা গুরুতর মানসিক সমস্যা আছে বা রোগ আছে, তখন অনেক সময়ই আমাদের বাংলাদেশের সোসাইটিতে বা কালচারে যেটা করা হয় যে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। মানে হচ্ছে মেন্টাল ইলনেস যদি হয় সেটার একটা ট্রিটমেন্ট হিসেবে দেখা হয় বিয়েকে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে তার প্রিপেয়ার্ডনেস থাকার কোনো দরকার নাই, তার অন্য কোনো চেক আপের কোনো দরকার নাই, তার মানসিক রোগ আছে কিন্তু সেটার কোনো প্রফেশনাল ট্রিটমেন্টেরও দরকার নেই, জাস্ট বিয়ে দিয়ে দাও। এই যে আইডিয়াটা, এটা খুব দারুণভাবে এই মুভিতে চলে এসছে এবং আমি আসলে ভাবছিলাম যে এটা আমরা আসলে খেয়াল করব কি না, যে মেন্টাল ইলনেস এটা কিন্তু একটা রোগ। ইলনেস মানে ইলনেস, এটা মানে একটা রোগ, এবং রোগ হলে এটা একজন পেশাজীবী সেই চিকিৎসাটা করতে পারেন। এটা কিন্তু একটা বিয়ে দিলে তার রোগ চলে যায় না। এবং অনেক সময় বিয়েটা তার জীবনে একটা কিন্তু ক্রিটিক্যাল ইনসিডেন্ট হতে পারে, কারণ বিয়ে একটা ট্রানজিশন, এই ট্রানজিশন সবার জন্য সমান সুখকর হয় না, কারণ ট্রানজিশনে আমাদের স্ট্রেস হয়। তাহলে কারো যদি অলরেডি কোনো মেন্টাল ইলনেস থাকে এবং সেই বিয়ের প্রেশারের মধ্য দিয়ে যায়, সে আগে যেখানে ছিল সেখান থেকে এখন নতুন একটা পরিবেশে সে অ্যাডজাস্ট করবে, সেই ট্রানজিশনাল স্ট্রেসে তার কন্ডিশন আরও আমরা দেখি অনেক সময় সেটা গুরুতর আকার ধারণ করে। তার মানে এটা তো তার মানসিক রোগকে কোনোভাবে হেল্প করেই না, তার কন্ডিশনকে আরও খারাপ করে দেয়। এবং এইটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট আমরা আন্ডারস্ট্যান্ড করি। ফার্স্ট জিনিস যে বিয়ে কিন্তু মেন্টাল ইলনেসের একটা ট্রিটমেন্ট বা একটা ওয়ে আউট হতে পারে না। মনের মানুষরা মন ছাড়া কি।
সাধু এবং সাধুর বউ তারা কিন্তু খুব সুন্দর করে তাদের ওই ছোট্ট ঘরে একটা সংসার পেতেছে এবং দুইজন ভালোভাবেই জীবনযাপন করছে, মোটামুটি হ্যাপি দেখা যাচ্ছে। সাধুর বউও ডেইলি অ্যাক্টিভিটিগুলো করছে এবং তাকে সুন্দর হাসি খুশিই দেখা যাচ্ছে। এরকম সময় এসে আমরা দেখতে পাই যে একদল গ্রামের লোক তারা চলে আসে সাধুর বাড়িতে এবং তারা আসলে বলে যে তাদের একটা বাছুর হারিয়ে গেছে, এটা সাধুর বউই চুরি করেছে। এবং ডিরেক্টলি এসে তারা আসলে অ্যাটাকই করে, খোঁজা শুরু করে যে এই বাড়ির মধ্যেই তাহলে কোথাও আছে। এবং সাধু এবং সাধুর বউ আসলে আনকমফোর্টেবল তো হয়েই যাবে যে না আমরা তো এটা করিনি। সাধুর বউ খুব বোঝানোর চেষ্টা করছে যে না আমি চুরি করিনি, কিন্তু তারা একের পর এক সবাই আসলে ইকুয়ালি তাকে চোর বলছে, বের করে দিতে বলছে, নানান ধরনের গালিগালাজ করছে এবং সে আসলে বোঝানোর চেষ্টা করছে। যখন তারা বুঝছে না, এই কথা কাটাকাটির মধ্যে একসময় আমরা দেখতে পাই যে ওখানে একটা মারামারি লেগে গেছে, যে গ্রামের মানুষজনও সাধুর বউকে মারছে এবং সাধুর বউ আসলে খুবই আক্রমণাত্মক হয়ে গেছে। সে এখন গিয়ে তাদের উপরে চড়াও হয়েছে, মারতে যাচ্ছে। সাধু মাঝখানে বসে আসলে বউকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে, সেটা আসলে পারছে না। এই জায়গায় আসলে আমরা কি দেখতে পাই? এখানে যেটা দেখতে পাই যে তারা যে চলে আসলো বাড়িতে, কোনো এটা একটা ডাউট হতে পারে, এটা একটা সন্দেহ হতে পারে, কিন্তু তাদের আচরণ ছিল একদম অলমোস্ট শিওর যে এটাই মানে চুরিই করেছে। এবং তারা খুবই এম্পাওয়ার্ড, খুবই কনফিডেন্সের সাথে বাড়িতে ঢুকে গেছে এবং ডিরেক্ট অ্যাকিউজ করছে। এবং এখানে কিন্তু আসলে এটা তারা পেরেছে, এতখানি তারা শক্তিশালী ফিল করেছে কারণ সাধুর বউ অলরেডি গ্রামের সবাই জানে যে সাধুর বউয়ের মাথায় সিট আছে এবং সে আসলে নর্মাল না, সবাই তাকে পাগলি বলে ডাকে। তাহলে এটা তাকে বলা যায়। মানসিক রোগ যাদের থাকে তাদেরকে অনেক সময় আমরা এভাবে দেখি যে তারা দুর্বল, তারা তো নিজেকে প্রোটেক্ট করতে পারে না, তারা সেফটিটা নিজের জন্য এনশিওর করতে পারে না এবং এজন্য তাদেরকে দোষারোপ করা, আক্রমণ করে কথা বলা, ইভেন সহিংসতামূলক আচরণ করা, গায়ে হাত দেয়া, অ্যাবিউজ, সেটা নানান ফর্মে, ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, সবই করা আসলে খুব ইজি। কারণ কি এই মানুষগুলো ওই যে তার এই যে কন্ডিশনটার এই সুযোগটা নিয়ে সে তো অনেক কিছু মনে রাখতে পারে না, সে নর্মাল সবার মতো হয়তো ওরকম বিহেভ করে না। এই সুযোগটা নিয়ে যে কেউ আসলে একে আরও বেশি কি বলা যায়, আমরা আরও মার্জিনালাইজ করে ফেলি তাকে। তাহলে এটা আমাদের সোসাইটিতে আমরা যারা বিলং করি তাদের একটা কিন্তু মনোভাব আছে এবং সেখানে সবসময় কিন্তু এই ব্যক্তিটা অনেক বেশি সাফার করে। কেন? কারণ এখানেও কিন্তু আমরা দেখি যে মারামারিটা একসময় থেমে গেল, কিন্তু তাহলে এটা থেমে গিয়ে কি হলো, এন্ডিংটা হলো ওই ঘটনার পরে সব দোষ আসলে ওই মারামারিটাও হয়েছে ওটা সাধুর বউয়ের জন্যই এবং সে যেহেতু পাগলি তাই সবার গায়ে হাত তুলেছে। তাহলে তাকে মানে কি করা যাবে কন্ট্রোল করার জন্য, তাকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখতে দেখি আমরা ঘরের মধ্যে এবং সে অনেক দিন ওটার পরে ওই শিকল বাঁধা অবস্থায় সে ঘরের মধ্যে আটকা অবস্থায় থাকে। এবং এটাই হয় যাদের মানসিক কোনো কন্ডিশন থাকে, আমরা এটা ঘরে ঘরে দেখি, অনেক সময় ডিফারেন্ট ফ্যাসিলিটিতেও দেখি, তাদেরকে ম্যানেজ করার জন্য এই ধরনের আটকে রাখা, বেঁধে রাখা, তালাবন্ধ করে রাখা, এই ধরনের আচরণগুলো খুবই ফ্রিকোয়েন্টলি আমরা করি। এটা কিন্তু আসলে হিউম্যান রাইটসের থেকেও দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আসলে সঠিক নয়। একটা মানুষের যদি কোনো কন্ডিশন থাকে তাহলে তাকে পরিচর্যা করতে হবে, তাকে যথাযথ সাপোর্ট দিতে হবে। তার এই কন্ডিশনটা যাতে খারাপ না হয় সেজন্য তার কি লাগবে, পরিবারের সহায়তা লাগবে, আমার পাড়া প্রতিবেশীর সহায়তা, একটা এমপ্যাথেটিক একটা জেস্টার লাগবে। তার যেই ইলনেসটা যদি হয়ে যায়, সমস্যাটা যদি হয়ে যায়, সেটার জন্য একটা পেশাজীবী সাপোর্ট লাগবে, ট্রিটমেন্ট লাগবে। না হলে তো সে আসলে ভালো ফিল করবে না, তার অবস্থা কন্ডিশনের উন্নয়ন হবে না। সেগুলো কিন্তু করতে হবে। তাহলে আমাদের এখানে সবার রোল আছে এই মানুষটাকে প্রোটেক্ট করার। কিন্তু আমরা যেটা দেখতে পাই, এটা বাদে, এই প্রপার সাপোর্টের বাদে সব কিছুই আসলে এই মানুষগুলোর জন্য হয় এবং তারা খুবই কষ্টে দিন যাপন করে এবং এটা আসলে সে কাউকে বলতেও পারে না, কেউ এটা বোঝেও না এবং তাদের মেন্টাল হেলথ, তাদের ফিজিক্যাল হেলথ, তাদের সোশ্যাল হেলথ সবসময় আসলে অবহেলিত থেকে যায়।
সিনেমার একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাই যে সাধু তার বউ যেন আর একটু ভালো থাকতে পারে এরকম একটা আইডিয়া নিয়ে সে একটা কোনো রকমের পথ্য পাওয়ার একটা আকাঙ্ক্ষা নিয়ে একজন লোকাল কবিরাজের কাছে যায় এবং সেখানে কবিরাজ তাকে জিজ্ঞেস করছিল যে তার সিমটম রিলেটেড কনভারসেশন হয়তো হচ্ছিল এবং সেখানে এরকম একটা কথা হয়, আলাপ হয় যে সাধুর বউ বছরে কোনো একটা সময়ে গিয়ে একটু ভালো থাকে, আবার অন্য সময়ে গিয়ে আবার একটু খারাপ থাকে। তো এই ব্যাপারটাকে আসলে আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে বলবো, এই যে মেন্টাল হেলথের পরিভাষায় এটা আসলে কি? একটা রোগ আছে যেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারে এরকম দুইটা কন্ডিশন থাকে, দুইটা এক্সট্রিম কন্ডিশন একজন ব্যক্তি এক্সপিরিয়েন্স করে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপ্রেশন মানে বিষণ্ণতা, আর একটা এন্ডে হচ্ছে গিয়ে ম্যানিয়া। ডিপ্রেশনে কি হয়? ডিপ্রেশনে একজন ব্যক্তি সে মন খুব খারাপ থাকে, কাজে কোনো ধরনের মনোযোগ দিতে পারে না বা কাজ করতে সে আগ্রহ পায় না, অনেক সময় সেলফ হার্ম থাকে বা আত্মহত্যামূলক চিন্তা ভাবনাও আসে। মোটের উপর তার সব কিছুই সেখানে লো মোটিভেশন কাজ করে, লো কনসেন্ট্রেশন, অনেক সময় সে বাইরে যায় না, সো নিজেকে হয়তো ঘরের মধ্যেই রাখছে। তার মানে ইন্ডিভিজুয়ালটা সাফার করছে, তবে বাইরে থেকে মনে হবে যে আচ্ছা তেমন তো কিছু হচ্ছে না, যদি সে না বলে এটা বাইরে থেকে কেউ একজন তাকে আসলে ঠিক বুঝতে পারবে না যে এখানে কোনো অসুস্থতা আছে। তবে ব্যাপারটা ঘটে যখন এই মানুষটা হয়তো ম্যানিয়া এক্সপিরিয়েন্স করছে। ম্যানিয়াতে কি হয়? একেবারেই ডিপ্রেশনের উল্টোটা। ম্যানিয়াতে একজনের অনেক বেশি সব কিছু অনেক উপরের দিকে থাকে, মানে অনেক বেশি উত্তেজিত থাকে, আক্রমণাত্মক হতে পারে অন্যের প্রতি বা নিজের প্রতিও তারা সেলফ হার্মও করতে পারে অনেক সময়। নানান ধরনের অসংলগ্ন চিন্তা, অনুভূতি এবং আচরণের বহিঃপ্রকাশ হয়, যেটা স্বাভাবিকভাবে মানুষ বলে যে এটা তো অ্যাবনর্মাল, এটা তো নর্মালের সাথে ঠিক মিলছে না, এবং সেটা দিয়ে কিন্তু তার আশেপাশে যারা থাকে তারা খুব বেশি প্রভাবিত হতে পারে। যেমন সে যদি ওরকম করে আক্রমণাত্মক হয়, তাহলে যাকে আক্রমণ করবে সে তো এটা দিয়ে আসলে আঘাত পাবে, তার মানে এটা খুব ভিজিবল, এটা বোঝা যায়। তো বাইপোলারে যেটা হয়, যদিও সে দুইটা অপোজিট মেরু এক্সপিরিয়েন্স করে, বছরের একটা সময় হয়তো তার ম্যানিয়া এক্সপিরিয়েন্স করে, অন্য সময় ডিপ্রেশনে থাকে, তাহলে সাধুর বউয়ের যে এখানে আসলে মানে এই যে কনসেপ্টটা তারা আসলে এখানে পোট্রে করেছে, এটা অনেকটা কিন্তু আমাদের এই যে বাইপোলার ডিসঅর্ডারের সাথে আসলে মিলে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে গ্রামের লোকেরা এই যেহেতু দুইটা ফেস আসে, মানে ওই যে বললাম যে ডিপ্রেশনে মানুষটা সাফার করে কিন্তু বাইরে থেকে কিন্তু খুব বেশি বোঝা যায় না, তো ওটা নর্মালি লাগে বাইরের মানুষের কাছে। আর ম্যানিয়াতে গিয়ে তো বলে এটা তো পাগল হয়ে গেছে বা অ্যাবনর্মাল হয়ে গেছে, অসংলগ্ন হয়ে গেছে, তাহলে ওটা খারাপ থাকা। গ্রামীণ মানুষ অনেক সময় এটাকে বলে যে সিজনাল পাগল, মানে ওই যে সিজন হয় একটা খারাপ থাকার, পাগল হওয়ার একটা সিজন আসে, তাই জন্য সিজনাল পাগল বলে। আসলে কিন্তু এটা একটা মেন্টাল হেলথ কন্ডিশন, এটা একটা গুরুতর মানসিক অসুস্থতা, সিভিয়ার মেন্টাল ইলনেস। বাইপোলার, সিজোফ্রেনিয়া এগুলো কিন্তু সিভিয়ার মেন্টাল ইলনেস, এবং এ ধরনের রোগে তার কিন্তু আসলে ক্লিনিক্যাল একদম সাপোর্ট লাগে, মানে সাইকিয়াট্রিক সাপোর্ট তার লাগবে, প্রফেশনাল মেন্টাল হেলথ ট্রিটমেন্ট লাগে। যদি সে ট্রিটমেন্টটা পায় তাহলে সে আসলে ভালো থাকতে পারে, মানে ওই যে সে ডিপ্রেশনেও থাকবে না, আবার সে একদম ম্যানিয়া যে অসংলগ্ন সব কিছু এলোমেলো হয়ে গেছে ওটাও থাকবে না, সে মাঝামাঝি একটা জায়গায় আসবে এবং প্রফেশনাল সাপোর্টের মাধ্যমে সে একটা ম্যানেজেবল এবং একটা ফাংশনাল লাইফ কিন্তু সে লিড করতে পারে। তো এই বিষয়টা আমরা বললাম এই জন্যই যে এই যে এখানে যেভাবে দেখানো হয়েছে সাধুর বউয়ের কন্ডিশনটা, সেটা হতে পারে আমাদের চারপাশে কিন্তু অনেকেই এই ধরনের কন্ডিশন থাকতে পারে, যেটা আমরা আসলে ডায়াগনোসিস হয়নি কারণে আমরা জানি না, বা আমাদের ওই নলেজটা নাই কারণে আমি আইডেন্টিফাই করতে পারছি না। তবে কিছু যদি এরকম দেখেন আপনারা চারপাশে, তখন কিন্তু সেটা আসলে একটু নিজে উদ্যোগ নিয়ে সেটা আসলে মানে একজন প্রফেশনালের কাছে, একটা ফিজিশিয়ান বা একটা মেন্টাল হেলথ প্রফেশনাল, তাদের কাছে কিন্তু যাওয়াটা জরুরি। তাহলে ডায়াগনোসিস হলে, প্রপার ডায়াগনোসিস মানেই হচ্ছে গিয়ে সে একটা হয়তো প্রপার ট্রিটমেন্টের মাঝখানে দিয়ে যাবে। এ যা মনে বাঞ্ছা করে তার কাছে সে হয় গায়, মন ছাড়া কি মনের মানুষরা
তাই গো মন ছাড়া মনের মানুষরা। রোহিত সিনেমাটাতে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট তারা তুলে ধরেছে একটা সুন্দর দৃশ্য দিয়ে। এটা আমার কাছে খুবই রিয়ালিস্টিক মনে হয়েছে এবং আমাদের সমাজেরই একটা চলমান চিত্র এত দারুণ করে যে প্রেজেন্ট করা যায় সেটা আমাকে খুবই টাচ করেছে। এরকম একটা দৃশ্য ছিল যেখানে সাধুর বউ এবং সাধু ঘর মেরামতের কাজ করছে। ওরকম একটা জায়গায় গিয়ে সাধু জিজ্ঞেস করে যে তোমার নাম কি। স্বাভাবিকভাবেই সাধুর বউ বলে আমার নাম সাধুর বউ। তো সাধু বলে যে না এটা না, তোমার নিজের একটা নাম যেটা বাবা মা দেয় অনেক সময় বা ছোটবেলায় যেটা বলে তোমাকে ডাকতো। তো সেটা আসলে সাধুর বউ সেটার উত্তর দিতে পারে না, সে থেমে থাকে, একটু পাজলড হয়ে যায়, কিন্তু সেটার কোনো উত্তর তার কাছে নাই। এই যে একজন মানুষ এত বছর, সে হয়তো মিড 20s বা 30s দিকে একটা মানুষ, এই সময় এসে তার যে নামহীনতা, তার কোনো নাম নাই, সে জানে না তার নাম কি, এটা আসলে খুব ভাবায়। এটা আমাদের মানে সবাইকেই টাচ করা উচিত যে কি কারণে আসলে তার নামটা নেই। আমি যদি ছোট একটা উদাহরণ দেই, যে মনে করেন যে আপনার কোনো একটা শরীরে রোগ বেঁধেছে, আপনার হতে পারে এটা আর্থ্রাইটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হৃদরোগ হয়েছে, নানান ধরনের হয়, কিন্তু আমরা কি সেই রোগটা দিয়ে মানুষটাকে ডিফাইন করি? রোগ, ওই যে একটা শরীরের রোগ দিয়ে কি মানুষের আইডেন্টিটিটা আমরা আসলে সংজ্ঞায়িত করি? করি না আসলে, এটা আমরা মনেও রাখি না। এগুলো আমরা শরীরের রোগ হিসেবে, এই যে ডায়রিয়া, জ্বর আমাদের প্রতিনিয়ত হয়, এগুলো আমরা কিন্তু ভুলে যাই। তবে মানসিক স্বাস্থ্যে এটা হয় না। একবার যদি আপনার কোনো মানসিক অসুস্থতা হয়েছে বা মানসিক কোনো একটা সমস্যায় পড়েছেন বা কোনো একটা গুরুতর মানসিক রোগই হলো, ওইটাই আসলে আনফর্চুনেটলি সেটাই আমাদের ডিফাইন করতে শুরু করে। মানে আমি একজন ব্যক্তি, আমার অনেক দক্ষতা আছে, আমার ভালো লাগা মন্দ লাগা আছে, জীবনের মানে একরকম আমার কাছে, এগুলো সব ছাপিয়ে আমি যে একটা মানসিক রোগী এটাই সামনে চলে আসে এবং আমাকে সাডেনলি সবাই ওই মানসিক রোগের লেন্স দিয়ে দেখতে শুরু করে। মানে হচ্ছে কি আমি একটু কম মানুষ, আমি একটু কম সব কিছু থেকে, আমি একটু দুর্বল, আমাকে একটু অবহেলা করা ঠিক আছে, আমার নাম না থাকা আসলে ঠিক আছে। মানসিক রোগে যারা দীর্ঘদিন মানসিক রোগে ভোগে তাদেরকে আমরা দেখতে পাই যে আস্তে 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 করে তাদের নাম চলে যায়, তাদের আইডেন্টিটি চলে যায়, সে কি হতে চেয়েছিল, কি হতে পারতো, এগুলো সব চলে যায়, সে ইনভিজিবল হয়ে যায় সোসাইটিতে। পরিবারে একটা সে মানুষ, কিন্তু তার এক্সিস্টেন্সটা অনেক ভাবেই ইনভিজিবল, যেন সে একটু কম মানুষ, কম সব কিছুতে। তো এটা আসলে আনফর্চুনেটলি হয় মেন্টাল হেলথ নিয়ে হিউজ স্টিগমা এবং ট্যাবু, নানান ধরনের কুসংস্কার, ভ্রান্ত ধারণা থাকার কারণে। আমরা যদি এই ট্যাবুগুলো কমব্যাট করতে পারি, এই যদি মানুষের মধ্যে আরও সচেতনতা আসলে বৃদ্ধি করতে পারি, মেন্টাল ইলনেস যে ফিজিক্যাল ইলনেসের মতোই একটা মানে রোগ হতেই পারে, যে কারোরই হতে পারে, এবং এটার যে যথাযথ চিকিৎসা আছে, চিকিৎসা করলে সেই মানুষটা যে সবার মতো সুন্দর জীবনযাপনই করতে পারে, সে একটা পড়াশোনা করতে পারে, জব করতে পারে, বিয়ে করতে পারে, বাচ্চা কাচ্চা হতে পারে, সব কিছুই হতে পারে, কোনো সমস্যা নেই, সেই জায়গায় সে একটা কোয়ালিটি লাইফ কিন্তু লিড করতে পারে। এটা আমরা বুঝি না হয়তো, এই জ্ঞান বা এই নলেজ হয়তো আমাদের কাছে নাই, কিন্তু এটার পরিবর্তে আমাদের মধ্যে অনেক অনেক নেতিবাচকতা আছে। সে কারণে একটা মানুষ এরকম করে কিন্তু ইনভিজিবল, অদৃশ্য হয়ে যায়। এটা খুবই পেইনফুল, কিন্তু এটা রিয়েল, এটা হয়, খুব ভীষণভাবেই হয়। আপনি আপনার চারপাশে তাকালেও দেখতে পারবেন। তবে আমরা চাইলে কিন্তু এই সিচুয়েশনটা, এই ন্যারেটিভটা চেঞ্জ করতে পারি এবং সবার জন্য একটা সমান সুন্দর একটা ওয়ার্ল্ড কিন্তু আমরা তৈরি করতে পারি। সাধু ভাই, একটা কথা শুনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। আমার মনে হয় হলের মধ্যে যখন এই মুভিটা চলছিল, সব থেকে ডিসকমফোর্ট ফিল করেছে অডিয়েন্স লাস্ট দৃশ্যটাতে, যখন এরকম একটা দৃশ্য হচ্ছিল যে সাধু প্রথমে তাল পড়ার শব্দ পাচ্ছে, একটা তাল পরে ওটা শব্দ পায়, তারপরে আমরা আস্তে আস্তে দেখতে থাকি যে
তাল পড়ার শব্দটা বাড়ছে, 2টা তাল 3টে তাল টপ 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 করে আরো অনেক তাল পড়ছে, সো অনেক শব্দ সে শুনতে পায়। এবং সেটা চলতে চলতে দেখা যায় যে সে এখন তালগুলো দেখছে, মানে একটার পর একটা তাল পড়ছে দেখছে, এবং এরকম করতে করতে একটা তালের পাহাড় হয়ে গেল। এবং সাধু সেই তালের পাহাড়ের মধ্যে সে আসলে ঘুরতেছে বা ওখানে মানে কিছু অ্যাক্টিভিটি করছে। এবং এটা যখন চলছিল তখন চারপাশে যারা অডিয়েন্স ছিল সবাই আসলে এরকম প্রশ্ন করছিল যে, বা সাইড টক করছিল, যেটা তো অ্যাবসার্ড, এটা কি কথা, এটা কি একটা সিন দেখানো হচ্ছে, এটা কিভাবে সম্ভব। অনেকে হাসছিল, আবার অনেকেই ডিসকমফোর্ট ফিল করছিল, বিকজ ওটা খুব ইন্টেন্স একটা সিনারিও ছিল। তো এটার ক্ষেত্রে এটা খুবই আর কি, আমি ক্লিনিক্যাল আই থেকে যেটা দেখতে পাই একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে, যেটা আমি এখানে দেখি সেটা হচ্ছে যে সাধু ওই সময় হ্যালুসিনেশন এক্সপিরিয়েন্স করছিল। হ্যালুসিনেশনটা মানে হচ্ছে, এটা অনেকভাবে হতে পারে। হ্যালুসিনেশনটা হচ্ছে একজন মানুষ কোনো কিছু সে শোনা বা দেখা, মানে তার ফিফথ সেন্স দিয়ে এক্সপিরিয়েন্স করে যেটা আসলে এক্সিস্ট করে না। সে এমন কিছু শোনে যে শব্দটা বাইরে হয়তো ওরকম করে নাই, সে এমন কিছু দেখে যেই যেই বস্তুটা আসলে ওখানে নাই, অন্য কেউ যদি ওখানে থাকতো সে দেখতে পাচ্ছে না। তো তাহলে ওটা তো আসলে দেখিয়েছে সাধুর ইন্টারনাল সাইকোলজিক্যাল স্টেটটা, সে যে হ্যালুসিনেশন এক্সপিরিয়েন্স করছে, বিকজ তার একটা খুব দীর্ঘ প্রতীক্ষা প্রত্যাশা ওরকম করে অপেক্ষার পরে ওরকম একটা ইন্টেন্স জায়গায় যায় যখন সে সিভিয়ারলি হ্যালুসিনেটিং করতে থাকে। এবং এখানে আমরা 2 টাইপের হ্যালুসিনেশন দেখতে পাই, অডিটরি হ্যালুসিনেশন এবং ভিজুয়াল হ্যালুসিনেশন, এবং খুব ইন্টেন্সলি সেটা আসলে এখানে পোর্ট্রে করে। যেটা আমার কাছে স্ট্রাইকিং লেগেছে সেটা হচ্ছে যে এই যে ডিসকমফোর্টগুলো হলে অন্য মানুষগুলো বলছিল, তার মানে আপনি একটু কল্পনা করার চেষ্টা করেন যে যে এটা এক্সপিরিয়েন্স করছে তার কত ডিস্ট্রেস হয়। ক্যান ইউ ফিল দ্যাট? ক্যান ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট? যে সে কন্টিনিউয়াসলি ওই হ্যালুসিনেশন করছে, ওটা কোনো স্টপ হচ্ছে না, তাহলে সে কি, তার কি সংলগ্ন আচরণ করা উচিত না অসংলগ্ন কথা ভাবনা ইমোশনাল এক্সপ্রেশনই করা দরকার? সো যেটা হয়, গুরুতর মেন্টাল ইলনেস যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলারেও এটা হতে পারে, মানুষ হ্যালুসিনেশন হতে পারে। এবং হ্যালুসিনেশন হলে বিশেষ করে অডিটরি এবং ভিজুয়াল এক্স্যাক্টলি এটাই হয়। সো এটা আপনারা একটা আসলে লার্নিং এক্সপিরিয়েন্স নিয়ে হিসেবে নিতে পারেন যে ও আচ্ছা এরকম তাহলে হতে পারে। এটা ভেরি মাচ মানে ট্রু। এটা আসলে এই রোগে যারা আক্রান্ত, যারা সাফার করে, তাদের এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স। তো সেটা যে এত দারুণভাবে আসলে মুভিতে নিয়ে এসেছে, এটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়েছে। এবং তারা এটা আসলে পোর্ট্রে করেছে বলেই কিন্তু আমি এটা নিয়ে এখন কথা বলতে পারছি। এবং আই থিঙ্ক যে অন্য যারা আসলে, আপনি মেন্টাল হেলথ প্রফেশনাল হতে হবে না, কিন্তু যখন আপনি এটা শুনলেন, ট্রাই টু মেক সেন্স অফ ইট। যেটা হতে পারে কারো কারো লাইফে, যখন মেন্টালি তারা সিক থাকে, এটা কিন্তু হতে পারে। বিশুদ্ধ মানুষের করুণ চণ্ডী রাজা কি নির্মরণ, এক মরণে দুজন মরণ, এক মরণে দুজন মরণ, আত্মাই আত্মাই। এই সিনেমার সব থেকে বিউটিফুল যেই ব্যাপার সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ লাভ, ভালোবাসা, মায়া। এই ব্যাপারটার যে এত সুন্দর পোর্ট্রেয়াল হতে পারে, এটা কিন্তু দারুণভাবে এখানে উঠে এসছে। অফকোর্স আমি বলছি যে এরকম একটা ক্যারেক্টার যাকে নিয়ে আমরা কথা বলছি, যার একটা কোনো, আমরা ধরে নিচ্ছি তার কোনো একটা মানসিক সমস্যা আছে, ওকে, রোগ হতে পারে বা সাময়িক মানসিক সমস্যা হতে পারে, সেই মানুষটার ভালোবাসা, সেই মানুষটার কানেকশন কীরকম হতে পারে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি দেখি সাধুর বউ, তার হচ্ছে গিয়ে ক্লোজ কানেকশনের একটা জায়গা হচ্ছে কুলসুম, একটা ছোট ছাগলের বাচ্চা যে পরে আস্তে আস্তে করে বড় হয়। সেই কুলসুমের সাথে সাধুর বউয়ের যেই ভালোবাসার ভাব আদান প্রদান এবং মায়ার সম্পর্কটা, এটা কিভাবে সম্ভব হয়েছে? অফকোর্স আমাদের মনে ওইটা আছে, তাই না, যে পাগল মানুষ বা এই যে মেন্টালি রোগী মানুষ, এরা কি আর ভালোবাসা কি বুঝবে, ভালোবাসবে কি, এটসেট্রা। আমাদের ওই যে বললাম যে নেতিবাচকতা থেকে
এটা আসে, নামহীনতা থেকে এটা আসতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভালোবাসার জন্য এটা কোনো একটা স্পেসিফিক মানুষের এটা কোয়ালিফিকেশন বা কোনো রোগ আছে কি নাই সেটা দরকার হয় না। কুলসুমের সাথে তার এই যে ভাবের আদান প্রদান, দুইজনের মধ্যে যে রেসিপ্রোকাল একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা কিন্তু হয়েছে কারণ দুইজনের কেউ কাউকে জাজ করেনি। কুলসুমের জায়গা থেকে, কুলসুম তো একটা মানুষ হিসেবে তাকে জাজ করেনি আমাদের সাধুর বউকে যে ও কি করছে, ঠিক করছে, ঠিকভাবে কাটছে না, কথা বলছে, ঠিকভাবে জামা কাপড় পরছে না, মানে চুল আঁচড়াচ্ছে, কি করছে, কোনো জাজমেন্ট নাই। যেখানে জাজমেন্ট নাই কারণেই এখানে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে পেরেছে। দুইজন যেরকমই হোক একে অপরকে অ্যাকসেপ্ট করেছে। এখানে চাইল্ডের মতো ইনার চাইল্ডটা বের করে কোনো কিছু আমাদের সাধুর বউয়ের কোনো কিছু ফিল্টার করতে হয়নি। সে তার মতো করে যা খুশি সে সেভাবেই কুলসুমের সাথে কানেক্ট করতে পেরেছে। তার কোনো ভয় নাই, এখানে জাজমেন্ট হওয়ার ভয় নাই, কোনো একটা ডায়াগনোসিসের ভয় নাই, ইভ্যালুয়েট করার ভয় নাই, বিচার বিশ্লেষণের ভয় নাই। তার মানে এটা একটা আনকন্ডিশনাল বন্ডিং এ কারণেই হতে পেরেছে, বিকজ যখন জাজমেন্ট থাকে না তখন কানেকশন তৈরি হয়, যখন জাজমেন্ট, বিচার বিশ্লেষণ, ডায়াগনোসিস আসে তখন ডিসকানেকশন তৈরি হয়। ওকে, সেম জিনিসটা তাহলে এটা তো আমরা একটা প্রাণীর ক্ষেত্রে বলছি, কিন্তু এটা তো হিউম্যানের ক্ষেত্রেও হয়েছে। তার মানে সাধুর সাথেও কিন্তু সাধুর বউয়ের একটা সুন্দর সম্পর্ক আমরা দেখতে পেয়েছি। কারণ সাধু আসলে অনেকখানি, সাধুর যে বউ তাকে সে কনভেনশনাল ওয়েতে পরিমাপ করেনি, বিচার বিশ্লেষণ করেনি, জাজ করেনি, এবং একটা সময় ওই জাজমেন্টগুলো অনেক কমে গিয়েছে কারণেই কিন্তু তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হতে পেরেছে। মানে হচ্ছে ভালোবাসার আদান প্রদান, একটা মায়া, দুইজনের প্রতি যে লঙ্গিং, এইটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এটা আমাদের এই শিক্ষাটাই দেয় যে ভালোবাসা আসলে এটার কোনো জেন্ডার হয় না, এটার কোনো আসলে এইজ হয় না, এটার গায়ের কালার নাই, এটার রূপরেখা নাই। এটা হতে পারে আমরা যখন কম জাজ করি, কম বিচার বিশ্লেষণ করি, মোর অ্যাকসেপ্ট করি নিজেকে, অ্যাকসেপ্ট করি অন্যদেরকে, যে যার মতো তাকে তার মতো করে আমি কোএক্সিস্ট করার একটা এনভায়রনমেন্ট তৈরি করি, তখন ভালোবাসা হয়। যখন আমি ক্রিটিসিজম বাদ দিয়ে, নেগেটিভ কমেন্টিং বাদ দিয়ে আমরা কম্প্যাশনেট অ্যাপ্রোচ নেই, কম্প্যাশনটার আদান প্রদান করি, তখন সেখানে ভালোবাসা তৈরি হয় এবং আমরা অ্যাজ এ হোল একটা ওরকম কম্প্যাশনেট সোসাইটি তখন আমরা পাই। তো এটা ইন্ডিভিজুয়াল স্পেসে আমাদের চর্চা করতে হয়, কিন্তু ওয়াইডার অ্যাঙ্গেলে এটা কিন্তু আমাদের এই কম্প্যাশনটা আমার শুধু ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকলেই হয় না, এটা আমার ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকবে, সে যে পরিবারে আছে সেখানে থাকবে, পরিবারটা একটা সোসাইটির পার্ট সেখানে থাকবে, এবং একটা সোসাইটি একটা বৃহৎ অর্থে একটা রাষ্ট্রের পার্ট সেখানেও থাকবে। তাহলে এই প্রত্যেকটা লেয়ারে যদি আমরা কম্প্যাশন প্র্যাকটিস করি, অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস করি, এমপ্যাথি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ক্রুয়েলটি কমবে, হার্শনেস কমবে, এবং আনকন্ডিশনাল লাভগুলো আরও বেশি নার্চার্ড এবং এটা আরও স্প্রেড হবে, এবং আমরা সবাই ওরকম একটা সুন্দর পৃথিবীর পার্ট হতে পারি যেখানে ভালোবাসা আমাদের মেইন একটা জায়গা জুড়ে থাকবে, কম্প্যাশন একটা মেইন জায়গা জুড়ে থাকবে, এবং আমরা একে অন্যকে কানেক্ট করবো ডিসকানেকশনের বদলে। মনসা